আচ্ছা, ক্লাস 7কে যেটা করাচ্ছিলাম সেটা হচ্ছে সমীকরণ গঠন ও সমাধান। এই সমীকরণ গঠন ও সমাধানটা চ্যাপ্টার 22-তে রয়েছে। তার মধ্যে আমি 22.1টা করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ছোটো ছোটো অঙ্ক ছিল তার মধ্যে, ওটা করানো হয়ে গেছিলো। এখন আমি 22.2টা করাবো, যেখানে কিছু প্রশ্নের অঙ্ক রয়েছে। প্রশ্নের অঙ্কটা পড়ে তাই সেই অনুযায়ী সমীকরণ গঠন করতে হবে এবং তারপরে তার সমাধানও করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি দেখলাম যে এক্সারসাইজ 22.2তে তোমাদের শুধুমাত্র সমীকরণ গঠন করতে বলা হয়েছে, সমাধান করতে বলা হয়নি। ঠিক আছে, কারণ সমীকরণ গঠনটাই যেহেতু মেন সমস্যা। একের বিয়ের অঙ্কটা আমি করাচ্ছি, যেখানে দুজনের বয়সের কথা বলা হয়েছে। একটা হচ্ছে মিলনবাবু ও তার ছেলে। এই দুজনের বয়সের মধ্যে সম্পর্ক নিয়ে আমাকে সমীকরণটা গঠন করতে হবে। তাহলে বলা হয়েছে প্রথমে যে মিলনবাবুর বয়স, মানে বর্তমান বয়স, তার ছেলের বয়সের 4 গুণ। আর বলা হয়েছে যে মিলনবাবুর বয়স 5 বছর বাদে যা হবে সেটা তার ছেলের বয়সের 5 গুণ হবে, ঠিক আছে। তাহলে আমি কি করব? তাহলে আমি ধরে নিই যে, মনে করি মিলনবাবুর ছেলের বর্তমান বয়স। কেন মিলনবাবুর ছেলের বর্তমান বয়সটাই ধরলাম, মিলনবাবুর বয়স ধরলাম না? কারণ মিলনবাবুর বয়স মিলনবাবুর ছেলের বয়সের 4 গুণ। তাহলে কার বয়স কম? ছেলের বয়স কম। যার বয়সটা কম সেটাই আমরা সবসময় ধরে নেওয়ার চেষ্টা করব। এটা একটা কনভেনশন, মিলনবাবুর বয়সও কেউ ধরে নিতে পারে। যাই হোক, আমি ছেলের বয়স, বর্তমান বয়স হচ্ছে x বছর, ঠিক আছে। সুতরাং মিলনবাবুর বর্তমান বয়স কত হবে? ছেলের বয়সে 4 গুণ, তার মানে হচ্ছে 4 ইন্টু এক্স, মানে হচ্ছে 4x বছর। কিন্তু এখানে অঙ্কটা শেষ নয়। কি বলেছে? 5 বছর বাদে মিলনবাবুর বয়স। আচ্ছা, 5 বছর বাদে মিলনবাবুর বয়স কত হবে? এখন মিলনবাবুর বয়স 4x বছর। এটাকে আমি এরকম 4x না ধরে আমি যদি ধরি যে এখন মিলনবাবুর বয়স, এই বয়সটা হচ্ছে 40, তাহলে 5 বছর বাদে তার বয়স কত হবে? 45। কি করে বার করলাম? বর্তমান বয়সের সাথে 5 যোগ করে। এখানেও তাই করব। এটাকে দেখতে এরকম শুধু, কিন্তু আমরা অ্যাকচুয়াল কাজটা কি করব? 5 বছর বাদে বয়সটা বার করার জন্য এর সাথে 5 যোগ করব। তাহলে 5 বছর বাদে, 5 বছর পরে মিলনবাবুর বয়স হবে 4x + 5 বছর, তাই তো? পাঁচ বছর বাদে, 5 বছর পরে মিলনবাবুর ছেলের বয়স কত হবে? ছেলের বয়সও তো বাড়বে নাকি? ছেলের বয়স এখন কত? x বছর। তাহলে 5 বছর বাদে কত হবে? x + 5 বছর। এইবারে আমি সমীকরণটা গঠন করব, কারণ 5 বছর বাদে মিলনবাবুর বয়স আমি পেয়ে গেছি, 5 বছর বাদে মিলনবাবুর ছেলের বয়সেও পেয়ে গেছি। বলতে অফকোর্স আমি যেটা ধরেছি x বছর, সেই অনুযায়ী পেয়েছি, কিন্তু পেয়েছি। এবারে হচ্ছে, সুতরাং নির্ণেয় সমীকরণটি হলো কি হবে? 5 বছর বাদে মিলনবাবুর যা বয়স সেটা ইকুয়াল টু কি বলে দিয়েছে? 5 বছর বাদে তার ছেলের যা বয়স তার 3 গুণ, তাই তো বলেছে, ঠিক আছে। তার মানে 5 বছর বাদে মিলনবাবুর বয়স 4x + 5 ইকুয়াল টু হচ্ছে 5 বছর বাদে তার ছেলের যা বয়স তার 3 গুণ।
আচ্ছা, এবার এখানে দেখা যাচ্ছে যে এর একটা সমীকরণ আমাকে কিন্তু এই অবধি শুধু গঠন করতে বলেছে, আমাকে সমীকরণ গঠন অবধি করতে বলেছে, সুতরাং আমি এইখানেই আনসার লিখে দেবো যে এটাই হচ্ছে সমীকরণ। এবার যদি আমাকে সমাধান করতে বলতো তাহলে আমি এখান থেকে সমাধান করে এক্স এর মানটা বার করে ফেলতাম, ঠিক আছে। যেহেতু আমাকে বলেনি, আমি এই অবধি রাখবো। তাহলে সমীকরণ যখনই আমাকে গঠন করতে বলবে তার আনসারগুলো সবসময় এক্স ওয়াই এগুলো দিয়েই আসবে। পি যা আমি ধরবো, আমি যদি ছেলের বর্তমান বয়স এক্স বছর না ধরে ওয়াই বছর ধরতাম তাহলে এখানে ওয়াই দিয়ে সমীকরণটা আসতো। যদি ছেলের বয়স জেড ধরতাম, জেড বছর, তাহলে এখানে জেড দিয়ে সমীকরণ আসতো। পি বছর ধরলে পি দিয়ে আসতো। যেটা ধরবো সেই অনুযায়ী কিন্তু সেই দিয়ে কিন্তু সমীকরণটা আসবে, ঠিক আছে। সমীকরণে কিন্তু কোনো সংখ্যা দিয়ে আনসার আসবে না। সংখ্যা দিয়ে আনসার কখন আসবে? যখন আমি সেই সমীকরণটার সমাধান করব। বোঝা গেল? আচ্ছা, একে সি এর অঙ্কটাও করাচ্ছি। সি এর অঙ্কটায় তিনজনের মধ্যে ভাগ বাটোয়ারা বলেছে বলে করিয়ে দিচ্ছি। এখানে একে সি এর অঙ্কটা বলা হয়েছে যে 187 টাকা, মেইন কথাটা হচ্ছে যে 187 টাকা তিনজনের মধ্যে ভাগ হয়েছে। 187 টাকা তিনজনের মধ্যে ভাগ হয়েছে, তার মধ্যে একজন আমি, আরেকজন হচ্ছে দুলাল, আরেকজন হচ্ছে জাহির। এই তিনজনের মধ্যে 187 টাকা ভাগ হচ্ছে। আচ্ছা, এইবারে কথাটা কি বলে দিয়েছে, সম্পর্কটা কি বলে দিয়েছে যে আমি, দুলাল এবং জাহির আমরা কত করে টাকা পেয়েছি সেই টাকার পরিমাণটা বলেনি। বলেছে যে দুলাল আমার থেকে, আমি যা টাকা পেয়েছি তার থেকে 5 টাকা কম পেয়েছে, ঠিক আছে। আর জাহির আমার দ্বিগুণ টাকা পেয়েছে। জাহির আমার দ্বিগুণ টাকা পেয়েছে, দুলাল আমার থেকেও 5 টাকা কম পেয়েছে। তাহলে সব থেকে কম টাকা কে পেয়েছে? দুলাল, ঠিক আছে। কিন্তু এইখানে আমরা দুলালের, যেহেতু আমার রেসপেক্টে সব কথাগুলো বলেছে যে আমার থেকে দুলাল এত টাকা কম পেয়েছে, আমার থেকে জাহিদ আমার দ্বিগুণের টাকা পেয়েছে, সেই জন্য আমি এখানে আমি কত টাকা পেয়েছি সেটাকেই এক্স ধরে নেব, ঠিক আছে। সমীকরণ গঠন করতে গেলে তো আমাকে একটা কিছু ধরে নিতেই হবে, আগের অঙ্কটাতেই সেটা আমরা দেখলাম। তাহলে এখানে আমি লিখবো কি, যে মনে করি 187 টাকা ভাগ হওয়ার পর বা ভাগ হওয়ায় আমি পেয়েছি এক্স টাকা, ঠিক আছে। সুতরাং দুলাল কত টাকা পেয়েছে? আমার থেকে 5 টাকা কম। আমার থেকে 5 টাকা কম মানে কত? এক্স মাইনাস 5 টাকা। কম মানে মাইনাস হয় আমরা জানি, আর বেশি মানে প্লাস হয়, তাই তো। তো দুলাল পেয়েছে এক্স মাইনাস 5 টাকা, এবং জাহির পেয়েছে কত? আমার দ্বিগুণ টাকা, তার মানে 2x টাকা। তাহলে সমীকরণটি কি? নির্ণেয় সমীকরণটি হলো টোটাল 187 টাকা ভাগ হয়েছে কাদের মধ্যে? আমার কাছে আছে এক্স টাকা, দুলালের কাছে আছে এক্স মাইনাস 5 টাকা, আর জাহিরের কাছে আছে 2x টাকা, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার সমীকরণ। আচ্ছা, ইকুয়াল টু সাইনের বাদিক আর ডান দিকে আমি যদি এক্সচেঞ্জ করে দিই, মানে ডান দিকেরটাকে পুরো বাদিকে নিয়ে যাই আর বাদিকেরটাকে পুরো ডান দিকে নিয়ে যাই, তাহলে সমীকরণ কোনো চেঞ্জ হয় না। তাহলে আমি এক্সটাকে সবসময় চেষ্টা করবো বাদিকে রাখার, সেই জন্য আমি এই পুরো জিনিসটাকে বাদিকে নিয়ে যাবো আর 187টাকে ডান দিকে। তার আগে আমি এক্স গুলোর মধ্যে একটু ক্যালকুলেশন করে নিই। এখানে একটা এক্স রয়েছে, এক্স যোগ এক্স যোগ 2x, তাহলে কত হলো? 1 2 2 2 4, তাহলে এটা হচ্ছে 4x। তাহলে 4x মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 187, বা সমীকরণটা কি হলো? 4x মাইনাস 5 ইকুয়াল টু 187, এটাই আনসার, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসছি একের এফ নম্বর অঙ্কে, যেখানে বলা হয়েছে যে কোনো একটা ফলের দোকানে মোট যা ফল আছে সেই ফলের 1/3 অংশ হচ্ছে আপেল, ঠিক আছে, 2/7 অংশ হচ্ছে কমলা লেবু,
আর বাকি 160টা হচ্ছে ন্যাশপাতি। তাহলে আমাকে কিন্তু এটা বলেনি যে দোকানের কতগুলো আপেল রয়েছে, আপেলের সংখ্যা বলেনি, কমলালেবুর সংখ্যাও বলেনি, শুধু বলেছে মোট কি বলে মোট যে ফলের সংখ্যা, মোট যে ফল তার কত অংশ আপেল রয়েছে, কত অংশ কমলালেবু রয়েছে। ন্যাশপাতির সংখ্যাটা আমাকে কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, এবার আমি কি করব, কি ধরতে হবে আমাকে? অবভিয়াসলি যার অংশ হিসেবে আমাকে আপেল এবং কমলালেবুটা বলে দিয়েছে সেটা আমাকে ধরে নিতে হবে। মানে কি, মনে করি ফলের দোকানের মোট ফল সংখ্যা, মনে করি ফলের দোকানে মোট এক্সটি ফল আছে, ঠিক আছে? সুতরাং আপেল কতটা আছে? আপেল আছে এক্স এর 3 অংশ, এক্স এর 1/3 অংশ। এক্স এর 1/3 অংশ মানে কত? x/3 t, ঠিক আছে? এতগুলো আপেল রয়েছে। কমলা লেবু আছে কত? 2x/7t, ঠিক আছে? আমি যখনই মোট ফলের সংখ্যাকে 1/3 দিয়ে গুণ করে ফেলবো তখন তো আমি আপেলের সংখ্যাটাই পেয়ে যাব। এখানেও তেমনি কমলা লেবুর সংখ্যা পেয়ে গেলাম 2x/7t, এতগুলো কমলা লেবু রয়েছে। সুতরাং নির্ণেয় সমীকরণ, সমীকরণটায় কি বলেছে? আমাকে একটা সংখ্যা বলে দিয়েছে, সেটা হচ্ছে ন্যাশপাতির সংখ্যা। সেটা নাশপাতির সংখ্যাটা কিভাবে বলেছে? যে অবশিষ্ট 160টা নাশপাতি রয়েছে। তার মানে ফলের দোকানে মোট 3 ধরনের ফল আছে বেসিক্যালি, আপেল, কমলালেবু আর নাশপাতি। আপেলের সংখ্যা আমি এখান থেকে বার করেছি এক্স দিয়ে, কমলালেবুর সংখ্যাও এক্স দিয়ে বার করেছি, কিন্তু নাশপাতির সংখ্যাটা আগে থেকে আমার 160টি বলে দিয়েছে। এই অবশিষ্ট মানে আপেল আর কমলালেবু বাদে কতগুলো নাশপাতি আছে সেটা আমি কি করে বার করব? এক্স দিয়ে। মোট ফলের সংখ্যা যদি এক্স হয়, সেখান থেকে আমি যদি আপেলের সংখ্যা আর কমলালেবুর সংখ্যা যদি মাইনাস করি, তাহলেই আমি পেয়ে যাব অবশিষ্ট নাশপাতির সংখ্যা, যেটা আমাকে বলে দিয়েছে 160। তাহলে এটাই হচ্ছে আমার সমীকরণ। এবারে সমীকরণে একটা জিনিস আমি বারবারই ইউজ করছি, এখানে যখন আমরা একটা সমীকরণ লিখবো, সমীকরণের পরে যখন আমরা পরের স্টেপে সমীকরণটাকে আর একটু ঠিকঠাক করবো আর কি, মানে সমীকরণের মধ্যে প্লাস মাইনাস করবো এক্সগুলোর মধ্যে, তখন কিন্তু নেক্সট লাইনে আমি বারবার কি লিখছি? বা। আমরা এখানে হয় বা লিখবো, বা বলতে অথবা, অথবা অর, আমরা বাও লিখতে পারি অথবা অর লিখতে পারি, লিখে আমরা নেক্সট লাইনটা লিখবো। এনিওয়েজ এখানে আমি বা লিখছি। এদের মধ্যে আমি যখন ইয়েটা করব, কি বলে, প্লাস মাইনাস করব, তখন আমি কি করব? এখানে লসাগু করছি। তাহলে হচ্ছে এখানে 21x, এখানে হচ্ছে 7x, এখানে হচ্ছে 6x ইকুয়াল টু হচ্ছে 160, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমি করা শুরু করলাম ঠিকই, কিন্তু যে মুহূর্তে আমি এখানে প্লাস মাইনাস করতে যাচ্ছি তখনই কিন্তু আমার এক্স এর ভ্যালুটা বেরিয়ে যাওয়ার চান্স আছে, যেটা কিন্তু আমার অ্যাকচুয়ালি বার করতে হবে না। তাই আমি নেক্সট লাইনটা করবই না। আমাকে যে অবধি বলেছে সেই অবধি এইখানেই আমি আনসারটা রেখে দেবো। কারণ যে মুহূর্তে আমি এখানে লসাগু করব, লসাগু করে যোগ বিয়োগ করবো, সঙ্গে সঙ্গে ওখান থেকে এক্স এর ভ্যালুটা বেরিয়ে যাবে। এক্স এর মানটা বার করা মানে হচ্ছে সমাধান করা, সেটাকে তো আমাকে করতে বলেনি, আমাকে জাস্ট সমীকরণ গঠন করতে বলেছে। সো আমি এখানেই আনসারটা শেষ করব, ঠিক আছে? আচ্ছা, এবার আমি করাচ্ছি একের এইচ এর অঙ্কটা। একের এইচ এর অঙ্কটা করাতে গেলে আমি যেটা বোঝাবো সেটাই কিন্তু সেটা বুঝেই আমরা একের জি এর অঙ্কটা করতে পারবো। একের এইচ এর অঙ্কটায় বলেছে যে দীপ্তার্ক একটা সংখ্যা লিখেছে, সেই সংখ্যার শতকের অঙ্ক বলে দিয়েছে, এককের দশকের অঙ্ক বলে দিয়েছে, এককের অঙ্কও বলে দিয়েছে। দিয়ে এবার সংখ্যাটা ইকুয়াল টু বলেছে যে সেটা দশকের যে অঙ্ক এক্স ওয়াই জেড, এটা শতকের অঙ্ক, এটা দশকের অঙ্ক, এটা এককের অঙ্ক, তাই তো হয়? আমরা যদি সাপোজ
123 লিখবো না, একটু অবভিয়াস হয়ে গেছে। 317 লিখি, একটা 3 অঙ্কের সংখ্যা। কোনটা এককের সংখ্যা হয়? এটা ফার্স্ট একটা, নেক্সটটা দশকের অঙ্ক, তারপরটা শতকের অঙ্ক। তো এইরকমই সাপোজ ধরো আমি একটা লিখেছি XYZ, বলেছে দীপ্তার্ক এরকম একটা সংখ্যা লিখেছে, যে সংখ্যাটা ইকুয়াল টু হচ্ছে এই কি বলে দশকের অঙ্কের দ্বিগুণ, সম্ভবত দশকের অঙ্কের দ্বিগুণই বলেছে। ঠিক আছে, সরি, বলেছে সংখ্যাটা শতকের অঙ্কের 114 গুণ। তাহলে এটা তো দেখে মনে হতে পারে যে এটা খুবই সহজ হয়ে গেল অঙ্কটা, এটা আর তো কিছু রইল না, এই তো আমি লিখে ফেলেছি সমীকরণটা, এই জাতীয় একটা সমীকরণ হবে। কিন্তু ব্যাপারটা অত ইজি নয়। যখন আমি কোনো একটা সংখ্যা লিখতে যাব, একটা সংখ্যার 3টে অঙ্ক বলে দিলেই, 3টে অঙ্ক যখন আমাকে এক্স্যাক্টলি বলা থাকবে যে এটা দশকের অঙ্ক হচ্ছে 1, এককের অঙ্ক হচ্ছে 7, তার শতকের অঙ্ক হচ্ছে 3, তখন আমি লিখে দিতে পারবো। কিন্তু এখানে তো কিন্তু আমাকে বলা নেই এক্স্যাক্টলি সব কটা সংখ্যা বলা নেই, আমাকে এই অঙ্কটাতে দুটো অঙ্ক বলে দেওয়া আছে, একটা হচ্ছে এককের অঙ্ক বলে দেওয়া আছে 0, আর দশকের অঙ্ক বলে দেওয়া আছে 7। কিন্তু শতকের অঙ্কটা কিন্তু বলে দেওয়া নেই, বলে দেওয়া আছে শতকের অঙ্ক হচ্ছে y। ঠিক আছে, এবারে সেটা ইকুয়াল টু বলে দিয়েছে যে শতকের অঙ্কের 114 গুণ। এবার এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কিভাবে লিখি? আমি যদি যে কোনো একটা 3 অঙ্কের সংখ্যা নিই, 3 অঙ্কের সংখ্যাটাকে আমরা আসলে কিভাবে ভেঙে ভেঙে যদি লিখি, তাহলে কিভাবে লিখবো? 317কে আমি 300 যোগ 17 লিখতে পারি, 300 যোগ 17 করলেই তো 317 আসে। আবার 17কে কিভাবে লিখতে পারি? 10 যোগ 7। তাহলে বেসিক্যালি একটা 3 অঙ্কের সংখ্যাকে আমরা কিভাবে লিখি? 3 গুণ 100 যোগ 1 গুণ 10 প্লাস 7। মানে বেসিক্যালি কি সেটা? বেসিক্যালি হচ্ছে শতকের অঙ্কের যে সংখ্যা সেটা গুণ 100, প্লাস দশকের অঙ্কের যে সংখ্যা সেটা গুণ 10, প্লাস এককের অঙ্ক। ঠিক আছে, তাহলে এইরকম যদি হয়, তাহলে আমাকে যদি বলা থাকে যে শতকের অঙ্ক হচ্ছে y, এখানে বলে দিয়েছে শতকের অঙ্ক y বলে দিয়েছে বলে আমি কিন্তু এখানে আর x ধরতে পারবো না, আমাকে y ধরেই সমীকরণটা গঠন করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে লিখি যে দীপ্তার্কের লেখা 3 অঙ্কের সংখ্যাটির শতকের অঙ্ক y, দশকের অঙ্ক 7 এবং এককের অঙ্ক 0, 0। ঠিক আছে, অতএব সংখ্যাটি হলো, কিভাবে লিখবো? ওই 317কে যেভাবে ভেঙে লিখলাম ওই রকম, শতকের অঙ্ক গুণ 100 প্লাস দশকের অঙ্ক গুণ 10 প্লাস এককের অঙ্ক। তার মানে এটা কি হলো? 100y প্লাস 70। এটা কিন্তু আদৌ প্রথমে যেরকম ভাবে লিখেছিলাম বা যেরকম ভাবে মনে হতে পারে y70, ওরকম কিন্তু মোটেও হলো না। সংখ্যাটা কি হলো? 100y প্লাস 70। বলেছে যে নির্ণয় সমীকরণটা এবার আমি লিখব। সমীকরণটা বলেছে যে এই সংখ্যাটা ইকুয়াল টু হচ্ছে শতকের অঙ্কের 114 গুণ, তার মানে 114y। ঠিক আছে, তাহলে এইখানেই আমি আনসারটা দেব, আনসারটা শেষ করব। কারণ এরপরে যদি আমি ক্যালকুলেশন করতে যাই তাহলে y এর মধ্যে প্লাস মাইনাস করতে হবে, করে y এর মান বেরিয়ে যাবে, তার মানে সমাধান হয়ে যাবে। সমাধান চাইনি, সমীকরণ গঠন করতে চেয়েছে, সুতরাং এইখানেই আমি অঙ্কটা শেষ করব। ঠিক আছে।
আচ্ছা, এই চ্যাপ্টারেরই দুইয়ের অঙ্কগুলো একটু অন্যরকম। দুইয়ের অঙ্কগুলোতে কি বলা আছে? দুইয়ের অঙ্কগুলোতে বলা আছে যে সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমি গল্পটা কিভাবে তৈরি করব, মানে উল্টোটা। আগের অঙ্কগুলোতে আমরা প্রশ্নের অঙ্ক দেখে সমীকরণ গঠন করলাম, এবার সমীকরণ দেখে আমরা প্রশ্নের অঙ্ক তৈরি করব। ঠিক আছে, তাহলে এখানে আমি এই ধরনের অঙ্কগুলোতে কি করব, এখান থেকে যখন প্রশ্নের অঙ্ক বা গল্প লিখতে বলবে আমি এক্সটাকে নিজের মনের ইচ্ছা যে কোনো একটা কিছু ধরে নেব যে এক্স হচ্ছে আমার কাছে থাকা পেনের সংখ্যা। ঠিক আছে, ধরে নিলাম। তাহলে আমি এখানে কি লিখব, এটা কি, x/2 - 5/6। x/2 মানে হচ্ছে আমার কাছে থাকা পেনের সংখ্যার অর্ধেক, তাই তো, অর্ধেক। আমার কাছে থাকা পেনের এক্সটাকে আমি যদি আমার কাছে থাকা পেনের সংখ্যা ধরে নিই, তাহলে x/2 মানে হচ্ছে আমার কাছে থাকা পেনের সংখ্যার অর্ধেক। -5/6 মানে কি, আমার কাছে থাকা পেনের সংখ্যার অর্ধেকের থেকে 5/6 কম। ঠিক আছে, এবার ইকুয়াল টু 1/2/3 কি, সেটা হচ্ছে একটা সংখ্যা। তাহলে আমি কি বলবো, আমার কাছে থাকা পেনের সংখ্যা যদি এক্স হয় তাহলে এই সমীকরণটা কি বোঝায়, সমীকরণটা বোঝায় আমার কাছে থাকা পেনের সংখ্যার অর্ধেকের থেকে 5/6 বিয়োগ করলে আমি 1/2/3 পাবো। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখব, এক্স ইকুয়াল টু আমার কাছে, তাহলে কি হলো, মনে করি এক্স হচ্ছে আমার কাছে থাকা পেনের সংখ্যা, তাহলে সমীকরণটির গল্পটি হলো আমার কাছে থাকা পেনের সংখ্যার অর্ধেকের থেকে 5/6 বিয়োগ করলে 1/2/3 পাওয়া যায়। ঠিক আছে।